যখন নিচ্ছেন না তখন আপনার এই রেজাল্টটা প্রডিউসই হচ্ছে না। আমরা বাস্তবে যতটা কষ্ট পাই তার চেয়ে বেশি কষ্ট আমরা আমাদের কল্পনায় পাচ্ছি। 90% ভয় আমাদের মনের তৈরি, বাস্তবে তা হয়ই না। যা কিছু নিয়ে আপনি আপনার লাইফে সারা লাইফ জুড়ে যত জিনিসপত্রগুলো নিয়ে ভয় পাবেন তার মধ্যে 90% জিনিসপত্র বাস্তবে ঘটবেই না, ঘটেই না। আপনি আপনার মাইন্ডের ভিতরে ফিয়ার ক্রিয়েট করেছেন। এবং এই লাইনটা যেদিন থেকে আমি বুঝেছি ওই দিন থেকে আমি কোনো কিছু তার ভয় পাই না করার জন্য, জাস্ট ড্রাইভটা দিয়ে দিই। অনেকে বলে যে স্যার ভয়কে ওভারকাম করার জন্য কি করবো? ভয়কে ওভারকাম করার জন্য কাজটা করে ফেলুন। একবার করে ফেলে দেখবে যে ভয় আর নাই। কেন? বিকজ করার আগে পর্যন্ত ভয়টা থাকে। এবং এটা নিয়েও রিসার্চ হয়েছে যে যারা স্কাই জাম্পিং করে, প্লেন থেকে যে লাফ দেয়, এদের ব্রেনকে স্ক্যান করে দেখা হয়েছে যে এই মানুষটা যেই মোমেন্টে লাফ দিয়ে দেয় তখন থেকে সে রিলিফ পেয়ে যায়। লাফ দেওয়ার আগে পর্যন্ত তার ভয় থাকে হাইয়েস্ট লেভেলে, যখনই লাফ দিয়ে দিয়েছে তখন ভয় থেকে রিলিফ। দ্যাট মিন্স আপনার ভয় কাটানোর একমাত্র ওয়ে এই কাজটাকে করে ফেলা, একমাত্র ওয়ে। এছাড়া আপনি যা কিছুই করেন ভয়কে আপনি ওভারকাম করতে পারবেন না। সো ডোন্ট বাই দ্য লাক্সারি অফ টেনশন। এই যে ভয় পাচ্ছেন, ভয়ের কারণে টেনশন করতেছেন, ডোন্ট বাই দ্য লাক্সারি অফ টেনশন। টেনশন করা একটা লাক্সারিয়াস কাজ। ধরেন আপনার ইনকাম মান্থলি 5 লাখ টাকা, এখন কি আপনি যে 5 কোটি টাকার একটা মানে টি শার্ট কিনবেন? যে ভাই পৃথিবীর বিশ্ব সেরা ব্র্যান্ডের 5 কোটি টাকার একটা টি শার্ট আমি কিনি, এই লাক্সারিটা কি আপনি করবেন? না, করবেন না। কেন? কারণ এটা যদি আপনি কিনতে চান তাহলে আপনার মান্থলি স্যালারি যাবে তো যাবেই। আপনার বাপদাদা সব সম্পত্তি ধরেন যে অনেক অংশে বিক্রি করে তারপর আপনার এটা কিনতে হবে। তাহলে এই লাক্সারিটা আপনি করেন না। টেনশন এরকম টাইপের একটা লাক্সারি। দেখেন, ইউ ডোন্ট হ্যাভ টু প্লে আ বিলিয়নিয়ার্স গেম উইথ আ বেকারস পকেট। টেনশন জিনিসটা আপনার আমার জন্য না, এটা বিলিয়নিয়ারদের গেম। কেন? বিলিয়নিয়ার যারা হয়ে গিয়েছে, ব্যাংকে ধরেন যে 10 কোটি টাকার সম্পত্তি তার আছে অলরেডি, এখন এই লোকে টেনশন করবে যে ভাই আমি এখন কোন জায়গায় একটা কি প্রাইভেট দ্বীপ কিনবো নাকি কোন দেশে ঘুরতে যাবো। এটা হচ্ছে কি টেনশনের সময়। আমার ব্যাংকে এত পরিমাণ টাকা পয়সা নাই, আমি কোন জায়গা থেকে টেনশন করি? টেনশন জিনিসটা আপনার আমার জন্য না, ইটস আ লাক্সারি। ডোন্ট বাই দ্য লাক্সারি অফ টেনশন। টেনশনের লাক্সারি কিনা থেকে এই লাক্সারি যদি আপনি কিনতে চান তাহলে আপনার জীবন দিয়ে এটাকে কিনতে হবে, কারণ টাকা দিয়ে তো আপনি কিনতে পারবেন না। এই কারণে আপনার জীবনটাকে পেমেন্ট করতে হবে যাতে এই টেনশনটা আপনি কিনতে পারেন। খেয়াল করে দেখেন, আপনি আপনার লাইফটাকে বিক্রি করে যদি টেনশন কিনলেন তাহলে কিনার দরকারটা কি? এটাকে বাদ দেন, এটাকে ছাড়েন। 3 টাইপস অফ ক্রিয়েশন বাই আল্লাহ। আল্লাহ তাআলা 3 ধরনের সৃষ্টি। নাম্বার 1, ক্রিয়েচার। এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, আমাদের বাঘ, সিংহ, তারপরে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের পাখি, অনেক ধরনের ইনসেক্টস, এগুলো হচ্ছে ক্রিয়েচার। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি ক্রিয়েশন। চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, তারা, তারপরে পাহাড়, সমুদ্র, এগুলো হচ্ছে কি আল্লাহ তাআলার ক্রিয়েশন। সরি, হ্যাঁ, ক্রিয়েশন। এবং সৃষ্টিকর্তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে সৃষ্টি, সবচেয়ে পাওয়ারফুল যে সৃষ্টি, সেটা হচ্ছে ক্রিয়েচার, হিউম্যান। খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা নিজেই তো ক্রিয়েটর। হিউম্যান, আল্লাহ তাআলা কিন্তু নিজেই ক্রিয়েটর এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন অ্যাজ আ ক্রিয়েটর। অ্যাজ আ ক্রিয়েটর আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, আপনি একটা কিছু সৃষ্টি করতে পারেন, আপনি সৃজনশীল। এর মানে এই না যে আপনি মানুষ সৃষ্টি করতে পারবেন। খেয়াল করে দেখেন, এখানে একটা ডিফারেন্স আছে। আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার থেকে বিলং করেন এবং এই পাওয়ারের একটা লেয়ার অফ পাওয়ার মানুষকে দেওয়া হয়েছে। নট যে আপনি তার সমান পাওয়ার, এরকম না। আপনি কি ক্রিয়েট করতে পারেন? আপনি আপনার রিয়েলিটিটাকে তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় পাওয়ার কেন আপনি ফিল করতে পারেন না? কেন আপনি জানেন না যে ভাই এই পাওয়ারটা আমার ভিতরে আছে? একটা স্টোরির মাধ্যমে বুঝাই। একটা বাঘ, বাচ্চা একটা বাঘ জন্মের পরে পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছে গড়িয়ে গড়িয়ে।
এখন পাহাড়ের নিচে এক পাল ভেড়া ঘাস খাচ্ছিল। ওই ভেড়ার পালার মধ্যে এসে সে যখন পড়ে, তখন ভেড়াগুলো চিন্তা করলো যে না, এই বাচ্চা বাঘটা তো একা একা থাকতে পারবে না, ওকে গিয়ে আমরা পালা শুরু করি। তো ওই সময় বাঘটাকে তারা পালতেছে, বাঘ ভেড়ার সাথে মিশতেছে, ভেড়ার সাথে ঘাস খাচ্ছে, ভেড়ার সাথে সাথে সে বড় হচ্ছে। একদিন একটা বড় শিকারী বাঘ আসলো ভেড়া শিকার করে খাওয়ার জন্য। সে দেখতেছে তার মতোই একটা বাঘ ভেড়াদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায়। ওয়ারেস তার কথা ছিল ভেড়াদেরকে শিকার করে খাওয়া। তখন শিকারী বাঘ চিন্তা করলো যে না, এই জিনিসটা তো হজম করা যাচ্ছে না, ওকে ধরে জিজ্ঞেস করতে হবে যে ও এরকম কেন করতেছে, কাহিনী কি। তখন শিকারী বাঘ যখন ধাওয়া দেওয়া শুরু করেছে, প্রত্যেকটা ভেড়া ভয় টয় পেয়ে দৌড়াচ্ছে, ইনক্লুডিং ওই ঘাস খাওয়া বাঘ। যখন দেখছে যে শিকারী বাঘ আসতেছে তার দিকে, তখন সে মনে হয় মানে জন্মের মতো ভয়, মানে জন্ম এসেছে এরকম, আজরাইল এসেছে এরকম টাইপের ভয় পেয়ে সে দৌড় দিচ্ছে। এবং একটু পরেই শিকারী বাঘটা গিয়ে এই ঘাস খাওয়া বাঘটাকে ধরে ফেলেছে। এই ঘাস খাওয়া বাঘের যে দৌড়ের স্পিড, এই দৌড়ের স্পিড ছিল ভেড়ার মতো। দ্যাট ইজ শিকারী বাঘ গিয়ে তাকে ধরে ফেলেছে। তখন জিজ্ঞেস করতেছে যে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? তখন বলে যে ভয় কেন পাবো না, তুমি তো আমার খেয়ে ফেলবা। পরে বলে কি উল্টা পাল্টা বলতেছো, তোমার দেখলাম ভেড়াদের সাথে দাঁড়া দাঁড়া ঘাস খাইতেছো, মানে প্রবলেম কি তোমার? তখন বলে যে ভেড়াদের সাথে ঘাস খাবো না তো কি করবো, আমি তো ভেড়াই, ছোটবেলা থেকে ভেড়াদের সাথে চলতেছি, ঘাস খাচ্ছি, আমাদের সোসাইটিতে শিখানো হয়েছে কিভাবে বাঘ যদি আসে তাহলে প্রাণ বাঁচানোর জন্য পালাতে হবে, এই কারণে দৌড় দিয়েছি। তখন শিকারী বাঘটা বলতেছে আরে তুমি তো আমার মতোই বাঘ, তোমার ভয় পাওয়ানোর কোনো রিজন নাই, ভেড়ার মত মানে ভেড়াদের সাথে ঘাস খাওয়ার তো কোনো রিজন নেই। তখন ঘাস খাওয়া বাঘ বিরক্ত যে তুমি কি মিথ্যা কথা বল, আমি তোমার মতো বাঘ হতে যাবো কিভাবে। তখন সে দেখাচ্ছে যে এই দেখো আমার মতো থাবা আছে তোমার, আমার মতো গায়ের গঠন তোমার, আমার মতো লেজ আছে তোমার। এই ঘাস খাওয়া বাঘ খেয়াল করে তার ঠিকই থাবা আছে, কিন্তু এই থাবার মধ্যে সে কোনো জোর ফিল করে না। তার গায়ের স্ট্রাকচার বাঘের মতো, কিন্তু তার দৌড়ের স্পিড হয়ে গিয়েছে ভেড়ার মতো। সেম এজ সৃষ্টিকর্তা আমাদেরকে ঠিকই পাওয়ারটা দিয়ে পাঠিয়েছেন, বাট আমরা এরকম একটা ভেড়া মার্কা সোসাইটিতে এসে পড়ে যাওয়ার জন্য এই ভেড়া মার্কা সোসাইটি আমাদেরকে ভেড়া বানিয়ে ফেলেছে। এবং আমরা এরকম ভাবে ফাংশন করছি। সৃষ্টিকর্তা প্রদত্ত যে একটা সুপ্রিম পাওয়ার, একটা যে পাওয়ার লেয়ার অফ পাওয়ার আমাদেরকে দেয়া হলো এজ আ হিউম্যান, আমরা যে সৃজনশীল, আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে ভুলে যাচ্ছি। এবং আমরা এই পাওয়ারটা থাকা সত্ত্বেও এই ভেড়া মার্কা অ্যাক্টিভিটি আমাদের মধ্যে এসে পড়েছে কেন? বিকজ অফ দ্য লাইসিটি, বিকজ অফ দ্য আইডেন্টিটি, মিথ্যা আইডেন্টিটি আমাকে দেওয়া হয়েছে। দেখেন খেয়াল করে, এই বাঘের আইডেন্টিটি ছিল কিন্তু বাঘ, কিন্তু ভেড়াদের যে সোসাইটি, এই সোসাইটি তাকে দিয়েছে লাইডেন্টিটি। লাইডেন্টিটি কি? লাইডেন্টিটি মানে হচ্ছে এই যে দেখো তোমার আশেপাশের মানুষজন কি, সবাই মানে তোমার আশেপাশে সবগুলো কিন্তু ভেড়া, সবাই কিন্তু ঘাসি খাইতেছে। তখন এই বাঘ নিজের ভিতরে বানিয়েছে একটা মাইডেন্টিটি। মাইডেন্টিটিতে সে কি বানিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আশেপাশে সবাই ঘাস খায়, তাহলে তো আমিও ভেড়া, আমিও তাহলে ঘাসি খাই। এই যে মিথ্যাটাকে সে নিজের মধ্যে ধারণ করার কারণে তার আইডেন্টিটিকে যে ভুলে গেল। সেম এজ আমাদের সাথে এই সেম ঘটনা ঘটছে। আমরা আমাদের ভিতরে সোসাইটির দেওয়া মিথ্যাকে ইনপুট দেওয়ার কারণে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত আইডেন্টিটিকে ভুলে যাচ্ছি। এবং যতক্ষণ আমাদের মানে সবচেয়ে হাই ভ্যালু যে কোচিং প্রাইমের মধ্যে আমাদের একটা টপিকই থাকে বি ইউ, মানে প্রাইমের যে স্লোগান, এই স্লোগান হচ্ছে বি ইউ, বি অ্যালাইনড, বি প্রাইম। বি ইউ মানেটা কি? বি ইউ মানে হচ্ছে সৃষ্টিকর্তা যে আপনাকে বানিয়েছেন, সৃষ্টিকর্তা যে আইডেন্টিটি দিয়েছেন, এই আইডেন্টিটিতে ব্যাক যাওয়া। সমাজের দেওয়া যত মিথ্যা, যত গার্বেজ দেওয়া হয়েছে, এগুলোকে কেটে সেটে ফেলে দেয়। এটা হচ্ছে কি মানে এই কথার মিনিং যে বি ইউ। অনেকেই হয়তো এই কথাটা শুনে এসেছেন যে বি ইউ, বি ইউর সেলফ। বি ইউর সেলফ মানে কি? বি ইউর সেলফ মানে হচ্ছে আপনার নিজের আইডেন্টিটিকে খুঁজে পাওয়া, নিজের আইডেন্টিটিতে ব্যাক যাওয়া। সো দ্য প্লেসবো ইফেক্ট, আপনি যা ভাবেন সেটাই সত্যি হয়। আপনি যদি বারবার ভাবেন আমি ব্যর্থ হব, তাহলে সেটাই আপনার বাস্তবতা হয়ে যাবে। আপনার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারেন না।
দেখেন আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আমার বান্দা চিন্তার ন্যায় আচরণ করি। হাদিসে কুদসিতে এই হাদিসটা আসছে। অর্থাৎ আপনি যেমন চিন্তা করেন, বান্দা যেমন চিন্তা করেন, আমি তার সাথে তেমন আচরণ করি। এইবার আপনি খেয়াল করেন, আপনি ভাবতেছেন, আপনি চিন্তা করতেছেন, ভাই আমি যদি একটা বিজনেস নামাই তাহলে কেউ কিনবে না, আমার বিজনেসটা প্রথম মাসে লস হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দার চিন্তা নিয়ে আচরণ করি। এবার এই দুইটা জিনিসকে অ্যালাইন করেন। খেয়াল করে দেখেন তো, আপনি কুচিন্তা করার কারণে পুরা পৃথিবীও যদি চায় যে ভাই আমি তার সাকসেসফুল বানাবো, আপনারা কি বানাইতে পারবেন যদি আল্লাহ তাআলা আপনার এই চিন্তা নিয়ে আচরণ করা শুরু করেন? এবং আল্লাহ তাআলা তো করবেন, তিনি যেহেতু প্রমিস করে ফেলেছেন, তিনি তার উল্টা পথে চলবেন না। তিনি তার এরকম না যে একটা বলছে আর একটা করবেন। এবং আপনি যখন পজিটিভ থটস এর ভিতরে থাকেন, পজিটিভ চিন্তার মধ্যে থাকেন, খেয়াল করে দেখেন তো, যে না আমি এটা লঞ্চিং করার সাথে সাথে প্রথম মাসে আমি 1000 মানুষকে হেল্প করব, প্রথম বছরে আমি 10,000 মানুষকে হেল্প করব। এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে এবং আল্লাহ তাআলা যদি আপনার এই চিন্তার সাথে থাকেন, তাহলে আরো 10 জনও যদি চায় যে ভাই তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নষ্ট হয়ে যাও, লাভ নেই। বিকজ আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে। এবং আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দার চিন্তা নিয়ে আচরণ করি। তাইলে আপনি কেন আপনার চিন্তার কন্ট্রোল নেবেন না? কেন উল্টাপাল্টা চিন্তা করবেন? Why most people never think of themselves? কেন বেশিরভাগ মানুষ নিজ থেকে চিন্তা করতে চায় না? এটার কারণটা কি? বিকজ অফ দ্য ব্লাইন্ড ফলোইং সিনড্রোম। অন্ধভাবে ফলো করার একটা সিনড্রোম আমাদের ভিতরে আছে। অধিকাংশ মানুষ অন্যের দেখা দেখি চলে, তারা প্রশ্ন করে না। এবং এটা নট অনলি আমাদের ভিতরে, এটা একদম আদিমকাল থেকে মানুষের মধ্যে ছিল। দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে গেলেন, তখন লোকেরা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে এই ধর্ম পেয়েছি। যে মোহাম্মদ তুমি এখানে কথাবার্তা বাড়ায় লাভ নেই, আমরা আগের পূর্বপুরুষদের থেকে এটা পাইছি, সো তোমার পাগলামি বাদ দিয়ে তুমি অন্যদিকে যাও। নাউজুবিল্লাহ, তাকে পাগল বলে গালি দেওয়া হতো। খেয়াল করে দেখেন, এই যে ব্লাইন্ড ফলোইং সিনড্রোমের কারণে, না আগে যেটা আমাকে সোসাইটি বলেছে আমি এভাবেই চলতে চাই। তাহলে খেয়াল করে দেখেন তো, আপনিও কিন্তু একই অ্যাক্টিভিটি করলেন। বাট এই অ্যাক্টিভিটিটা না করে তারা যদি একটুখানি থিঙ্কিং করার চেষ্টা করতো যে না আসলে কোনটা সত্যি, এটা একটুখানি খুঁজে বের করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেও দিতে পারতেন। উদ্ভাস উন্মেষের প্রতিষ্ঠাতা এবং অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান সোহাগ ভাইকে আই হোপ আপনারা হয়তো চিনেন। অনেক রকমারির মানে প্রতিষ্ঠাতা। ওনার মানে অনেকগুলো মানে 65+ প্রফিটেবল বিগ ব্র্যান্ড রয়েছে। উনি একটা টাইমে সেই লেভেলের নাস্তিক ছিলেন। এন্ড ওনার লাইফের একটা পয়েন্টে গিয়ে উনি এরকম দোয়া করা শুরু করেছেন যে আমি জানি না যে আল্লাহ তুমি আসো নাকি নাই, কিন্তু যদি তুমি থাকো তাইলে আমাকে, মানে তার ভিতরে কিছু কিছু কোশ্চেন ছিল, সে দোয়া করতেন যে এই জিনিসগুলো মানে আমাকে তুমি বুঝাই দাও কোনো না কোনো ভাবে, যাতে এটা আমি বুঝতে পারি। এবং দেখেন, যখন একটা বান্দা চায় ট্রু হার্ট থেকে, তখন আল্লাহ তাআলা তাকে ঠিকই হিদায়াত দেন। এখন তার দিকে খেয়াল করে দেখেন, ঠিকই মুখ ভর্তি দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে হচ্ছে গিয়ে দিনের কাজ করতেছে। এটা কেন? বিকজ মানুষ, তার ভিতরে তো ভুলটা আগে ছিল, থাকার পরেও সে কিন্তু ব্লাইন্ডলি আগের জিনিসটাকে ফলো করে নাই। সে যেটা ছিল এটাই ফলো করেনি, সে প্রশ্ন করেছে, সে চেঞ্জ করার চিন্তাটা করেছে। এই চিন্তা করার কারণে আল্লাহ তাআলা যেহেতু প্রমিস করেছেন যে আমি আমার বান্দা চিন্তা নিয়ে আচরণ করি, তখন তাকে রেজাল্টটা দেয়া হলো। নট অনলি হিম, আমি যেটা বিলিভ করি আমার লাইফে আমি যা কিছু পেয়েছি, এটা শুধুমাত্র যে আমার জন্য, মানে এখানে আমি মনে করি যে আমার হয়তো চেষ্টা ছিল, বাট এটা সম্পূর্ণ 100% ক্রেডিট যায় আল্লাহর উপরে। কেন যায়? কারণ আমি দেখেছি যে আমার এমন এমন সিচুয়েশন, আমি স্টুডেন্ট অবস্থায় থাকতে 30 লাখ টাকার কোর্স করেছি। এটা তো ম্যানেজ করা ইম্পসিবল ছিল আমার জন্য। এই সময় আমি খালি মানে তাহাজ্জুদ পড়তাম আর কান্নাকাটি করতাম যে আল্লাহ কোনোভাবে এটা যদি আমার জন্য ভালো হয় তাহলে তুমি এটা আমার জন্য ম্যানেজ করে দাও। দেখেন খেয়াল করে, আপনার সিচুয়েশন কি ডাজন্ট ম্যাটার। আপনি কি আল্লাহর কাছে চাইতে পারার সাহসটা করতে পারেন কিনা, দ্যাট ম্যাটারস। আপনার ভিতরে এতটুকু সাহস হয় না যেটা আল্লাহর কাছে আপনি চাইতে গেলেও
মানে সাহস হচ্ছে না। খেয়াল করে দেখেন, যারা যারা ঋণে পড়ে যায় তারা কি দোয়া করে, যে আল্লাহ কোনোভাবে আমার ঋণ মুক্ত করো। ওয়ারেস আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমার রবের কাছে আছে রত্ন বস্তুর ভান্ডার। তার কাছে চাইতে সমস্যা নাকি? মানে আপনারা দিলে কি তার কমে যাবে এরকম? অথবা তিনি দিতে পারবেন না এরকম? এরকম তো না। তাহলে আপনার সিচুয়েশনের উপরে আপনি চিন্তা না করে এটাকে চেঞ্জ করেন, যে না আমার সিচুয়েশন অনুযায়ী একটুকি আমার জন্য মানে হয়তো বড় রাখতো। তাইলে আপনি আপনার লিমিটেশন নিজেই সেট করলেন, আপনার লিমিট ভাঙার জন্য আপনি কাজ করতে পারলেন না। ওয়ার একটা সৃষ্টিকর্তার কোনো লিমিটেশন নেই, হি ইজ লিমিটলেস। সো ইউর ব্রেইন শেপস ইউর ডেস্টিনি। আপনার ব্রেইন আপনার ডেস্টিনেশন, আপনার আলটিমেট কোন জায়গায় আপনি যাবেন এই জায়গাটা তৈরি করে, এই জায়গাটা শেপিং করে। আপনি যেমন চিন্তা করেন আপনার ব্রেইন সেই অনুযায়ী তথ্য খুঁজে বের করে। খেয়াল করে দেখেন, ইউর ব্রেইন ইজ লাইক গুগল। আপনার ব্রেইন অনেকটা গুগলের মতো কাজ করছে। গুগল কি? গুগলে যখন আপনি সার্চ করবেন যে ভাই ভাত খাওয়ার উপকারিতা কি কি আমারে বলো, ও দেখবেন যে 15টা 20টা 25টা উপকারিতা আপনাকে পাঠিয়ে দিবে। যখন আপনি ওকে জিজ্ঞেস করবেন যে ভাত খাওয়ার অপকারিতা কি, সে দেখবেন যে অপকারিতার লিস্ট আপনাকে দিবে। এজ সেম এজ আপনি যখন আপনার ব্রেইনকে বলা শুরু করেন যে আমি ব্যর্থ হব, এই ব্যবসা শুরু করলে আমার ঝামেলা হবে, তখন ব্রেইন এটার প্রমাণ খুঁজতে শুরু করে। আবার যখন আপনি সফলতা চিন্তা করেন তখন এই সফলতার প্রমাণ খুঁজতে শুরু করে, এবং আপনাকে সে সফল বানিয়ে প্রুফ করে যে আপনি যা বলেছেন সেটাতে আপনি রাইট ছিলেন। কেন? কারণ আপনার ব্রেইন সবসময় আপনার সাথে সাথে ইয়েস বলতে থাকে। ইট ডাজন্ট ম্যাটার আপনি ভালো বলতেছেন না খারাপ বলতেছেন, ভালো কিছু হওয়ার জন্য বলতেছেন না খারাপ কিছু হওয়ার জন্য বলতেছেন, আপনার ব্রেইন অলওয়েজ আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আপনি যদি খারাপটাও চান। এখন আপনি খারাপটা কেন বলেন? বিকজ আপনি কন্ট্রোল বোঝেন না। কন্ট্রোল না বোঝার কারণে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এখন এটা বলার সাথে সাথে ব্রেইন বলে যে ইয়েস বস ইউ আর রাইট। তাইলে আপনি যেভাবে চাচ্ছেন এরকম ভাবে কেমনে আপনাদের ব্যর্থ বানানো যায় এই ওয়েগুলো খুঁজে বের করা শুরু করেন। যখন আপনি সত্যিকারের বিশ্বাস নিয়ে দোয়া করেন তখন আপনার ব্রেইন সেই সমস্যার সমাধান করতে শুরু করে। অর্থাৎ দোয়া আপনার ব্রেইনকে রিপ্রোগ্রাম করে। খেয়াল করে দেখেন, আমি কিন্তু বলতে পারতাম যে দোয়া আপনার লাইফের সমস্যার সমাধান করে দেয়, এরকম না। দোয়ার মাধ্যমে আপনার ব্রেইনের রিপ্রোগ্রামিং হয়। ব্রেইনের রিপ্রোগ্রামিং হওয়ার পরে ঘটনাটা কি ঘটে? আপনার লাইফে আল্লাহ তাআলা অপরচুনিটি পাঠান, এবং এই অপরচুনিটি গ্র্যাব করবেন নাকি করবেন না এই দায়িত্ব আবার আপনার উপরে থাকে। দেখেন, আমি যদি বলি যে আল্লাহ আমি আমার আম্মুর সাথে কথা বলতে চাই, তুমি কোনোভাবে একটু কথা বলে দাও। ইন দ্য মিন টাইম আম্মুর ফোন থেকে আমার ফোনে কল আসে, আর আমি বসে বসে রেড বাটনে ক্লিক করি। তাহলে এটা কি মানে দোষটা কার? আল্লাহ তাআলা তো আকাশ থেকে নেমে কলটা রিসিভ করে আমার কানে ধরিয়ে দিবেন না যে আচ্ছা ঠিক আছে আমি বলো কথাটা, এরকম তো না। তিনি অপরচুনিটি পাঠান, এবং এই অপরচুনিটিটাকে যদি আমি গ্র্যাব করি তাহলে আমার যে চাহিদা ছিল এটা পূরণ হবে, আর না করলে এটা পূরণ হবে না। সেম ইজ দ্যাট। সো রিফ্রেমিং ফেইলিওর মডেল। এখন আমরা একটা একটা করে অ্যাক্টিভিটি পার্টে ঢুকবো। যে এতদিন আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে কি কি করতে হবে, অনেক কিছু, হ্যাঁ দোয়া টোয়া। এখন আমরা কিভাবে করতে হবে এই জিনিসগুলো একটু একটু শিখব। দেখেন, আপনার লাইফে যখন ফেইলিওর আসে, আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে এসেছি যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা কে কে শুনে এসেছেন একটুখানি রিঅ্যাকশন দেন তো। ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আমরা কে কে শুনে এসেছি? হ্যাঁ অনেকেই শুনেছি, রাইট। দেখেন, এই যে এটা শুনলাম, এই পিলারটা আসলে আমাদেরকে বানিয়ে নিতে হয়। কেন? কারণ ফেইলিওর আসলে একটা পিলার। এখন এটা কি সাকসেসের পিলার নাকি কবরের পিলার, এটা আবার ডিপেন্ড করবে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন তার উপর। একই ফেইলিওরের কারণে একটা মানুষ কবরে চলে যায়, আচ্ছা ঠিক আছে একটা জিনিস শুরু করলাম, আচ্ছা ঠিক আছে আমি একজনের প্রপোজ দিলাম, প্রপোজাল সে অ্যাকসেপ্ট করনি, এখন কি করবো, যা সুইসাইড করি। তাহলে তার জন্য কিন্তু ফেইলিওর ইজ দা পিলার অফ কবর হয়ে গিয়েছে, সাকসেস হয়নি। এখন এটাকে সাকসেসের পিলার আমরা কিভাবে বানাবো, এটা বানানোর ওয়েটা কি? দেখেন, এটা বানানোর ওয়ে হচ্ছে কি রিফ্রেমিং ফেইলিওর মডেল। রিফ্রেমিং ফেইলিওর কি? আপনি যখন আপনার লাইফের একটা পার্টিকুলার মোমেন্টকে, পার্টিকুলার পয়েন্টকে ফেইলিওর মনে করেন, সে আপনার বিজনেস থেকে 1 মাসের মধ্যে 5 লাখ টাকা লস হয়ে গিয়েছে। এখন এটা আপনার একটা ছোট্ট ফেইলিওর।
এটাকে কিভাবে আপনি রিফ্রেম করবেন? রিফ্রেম করার ওয়ে হচ্ছে আপনার এখান থেকে তিনটা লার্নিং বের করতে হবে, যে বুঝলাম এটা ফেইলিয়ার, দিস ইজ দ্য রেজাল্ট পার্ট, বাট কোন কোন ইনপুটের কারণে এই ফেইলিয়ারটা প্রডিউস হয়েছে এটাকে বের করতে হবে। নাম্বার 1 যে লার্নিং আপনি বের করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্রেইনের প্রোগ্রামিং ঠিক ছিল না। কেন? বিকজ ব্রেইনের প্রোগ্রামিং যদি ঠিক থাকে তাহলে হিউম্যান ব্রেইন কোনো না কোনো ভাবে এই কাজ করে ফেলে। ভুল প্রোগ্রামিং এর কারণে এই ভুল রেজাল্ট প্রডিউস হয়েছে। নাম্বার 2 আপনার সেলফ টকে প্রবলেম ছিল। সেলফ টকের মাধ্যমে আপনি হয়তো আগে থেকে নেগেটিভ ওয়ার্ডিং করেছেন নিজে নিজে, যে আচ্ছা না হইলে কি হবে, যদি না কিনলে কি হবে, আচ্ছা দিতেছি যদি কাজ না করে কি হবে। এই ওয়ার্ডিং করার কারণে দেখেন আপনার থিংকিং, আপনার ওয়ার্ডিং, এই প্রত্যেকটা জিনিসের এক একটা পাওয়ার রয়েছে। কেন এই পাওয়ারটা থাকে, কেন এটা রয়েছে? আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি প্রথমে চিন্তা করেন, তারপরে ওয়ার্ডিং করেন। কোন ফায়াকুন, তার যে ওয়ার্ডিং, এটা বলার মাধ্যমে তিনি ইনস্ট্যান্টলি সৃষ্টি করে ফেলতে পারেন। বাট হিউম্যানের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো ইনস্ট্যান্টলি হয় না। কেন? কারণ আপনি ওই লেভেলের পাওয়ারফুল না, বাট আপনার ওয়ার্ডিং এর পাওয়ার রয়েছে। এভরি ওয়ার্ড ইজ আ সিড, প্রত্যেকটা শব্দ এক একটা বীজ। এই বীজের মাধ্যমে আপনার লাইফে একদিন রেজাল্ট আসবে, বীজের কারণে আপনার লাইফে একদিন একটা ফল আসবে। মাঝখানে হিউম্যানের ক্ষেত্রে যেটা আল্লাহ তাআলার সাথে হিউম্যানের এখানে একটা বিগেস্ট যে পার্থক্য সেটা হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারেন ইনস্ট্যান্টলি, হিউম্যান এটাকে সৃষ্টি করতে পারে ইভেন্চুয়ালি, যে তার ক্ষেত্রে ইনস্ট্যান্টলি হয় না, বাট ইভেন্চুয়ালি এই ওয়ার্ডিং, এই ভুল কথা নিজের সাথে নিজে বলার মাধ্যমে এই জিনিসটা লাইফে আস্তে 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 তৈরি হতে থাকে। এই রেজাল্ট হয়তো আপনি আজকে 20 বললেন, হয়তো 6 বছর 10 বছর পরে হলে এই রেজাল্ট আপনি আপনার লাইফে পাবেন। আপনি যতগুলো নেগেটিভ ওয়ার্ডিং আপনার লাইফে আজকে পর্যন্ত করে এসেছেন, প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ডিং এর রেজাল্ট আপনার লাইফে আসবেই আসবে, কারণ আপনি একটা বীজ বুনে ফেলেছেন। এটা সাইন্টিফিক্যালি ইম্পসিবল যে আপনি বীজ পুঁতবেন আর এই বীজ থেকে ফল হবে না। এন্ড নাম্বার 3 আপনার হয়তো একটা স্কিল গ্যাপ ছিল। প্রথমত আমি বের করলাম আমার ব্রেইনের প্রোগ্রামিং ঠিক নাই, সেকেন্ডলি আমার সেলফ টকের ঠিক নাই, এন্ড থার্ডলি আমার কোনো না কোনো একটা স্কিল গ্যাপের কারণে এই প্রবলেমটা হয়েছে। স্কিল গ্যাপ কেমন হতে পারে? বিজনেসের ক্ষেত্রে স্কিল গ্যাপ হচ্ছে কি আপনার মার্কেটিং স্কিলের গ্যাপ থাকতে পারে, আপনার অফার মেকিং, অফার ক্রিয়েশন যে স্কিল, এটার গ্যাপ থাকতে পারে, আপনার হয়তো টিম ঠিকঠাক নাই, আপনার হয়তো লিডারশিপ ঠিকঠাক নেই, আপনার হয়তো সেলস যে মানে সেলিং যে স্কিল এটা হয়তো ঠিকঠাক নেই, আপনার হয়তো কমিউনিকেশন স্কিল ঠিকঠাক নেই, হয়তো প্রেজেন্টেশন স্কিল ঠিকঠাক নেই। কোনো না কোনো একটা স্কিল গ্যাপের কারণে এই রেজাল্ট প্রডিউস হতে পারে। এই যে তিনটা জিনিস আমরা জানলাম, তিনটা জিনিস বের করলাম, আপনি খেয়াল করে দেখেন এই তিনটার উপরে যদি আপনি ওয়ার্ক করা শুরু করেন তাহলে কি আর আপনি আগের আপনি থাকবেন? নো, একই আপনি তো থাকবেন না, আপনি হয়ে যাবেন নিউ ইউ, আপনি হয়ে যাবেন নতুন আপনি। এই নতুন আপনি অলওয়েজ একটা নতুন রেজাল্ট প্রডিউস করবেন, কারণ বীজ যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন একই রেজাল্ট কখনো প্রডিউস হবে না, এটা কখনো পসিবল না। সো দ্যাট রিফ্রেমিং ফেইলিয়রের মাধ্যমে আপনি দেখেন না কিছু কিছু মানুষ এরকম থাকে সে যা ধরে তাই সাকসেসফুল, কয়লা ধরলে স্বর্ণ হয়ে যায়। এটা কেন? বিকজ সে কন্টিনিউয়াস নিজেকে রিফ্রেম করতে 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 গোল্ডেন হ্যান্ড যেটা বলে, গোল্ডেন টাচ বানিয়ে ফেলেছে, যা ধরে তাই স্বর্ণ হয়ে যাচ্ছে। 3S মডেল, এই যে সেলফ টক আমরা ঠিক করতে চাই, এটা ঠিক করার জন্য একটা গ্রেটেস্ট টুল হচ্ছে গিয়ে 3S মডেল। এটা কিভাবে আমরা ইউজ করি? 3S এর প্রথম এস হচ্ছে স্টপ। যখনই আপনি নেগেটিভ চিন্তা করা শুরু করছেন তখন আপনার প্রথম কাজ এই জিনিসটাকে স্টপ করা, যে ব্রেইন তুমি আমার অনেক দিন ধরে নেগেটিভ থিঙ্কিং করে সাপোর্ট দিয়েছো, বাট আজকে এই সাপোর্টটা আমার দরকার নেই, তাকে স্টপ করেন। পরবর্তী যে সেটা হচ্ছে শিফট। শিফট কি দিয়ে করবেন? শিফট উইথ পজিটিভিটি, পজিটিভ থটস দিয়ে এই জিনিসটাকে শিফটিং করতে হবে। যে আপনি শুরু করলেন যে ভাই ব্যবসা খারাপ হলে কি হবে, না, এটাকে শিফট করে বলা শুরু করেন, এই থট দেওয়া শুরু করেন যে এটাকে ভালো করলে আমার লাইফটা কত বেশি বেটার হবে। দেখেন এটা খারাপ হলে কি হবে, যখনই আপনি প্রশ্ন করবেন তখন আপনি সব খারাপ খারাপ অ্যান্সার দেখতে পারবেন। আপনি নিজেকে নিজে একটা প্রশ্ন করে দেখেন তো ভাই বিজনেস খারাপ হলে তাহলে কি হবে, দেখেন তো আপনার মাইন্ডের মধ্যে কোনো ভালো অ্যান্সার আসে নাকি? খারাপ হলে সব খারাপ অ্যান্সারই আসবে। ওয়ারেস কোশ্চেনটা যদি আপনি ভালো কোশ্চেন করতে পারতেন তাহলে ভালো ভালো অ্যান্সার আপনি পাওয়া শুরু করতেন।
এন্ড থার্ড যে ইজ সেটা হচ্ছে স্পিক। যখন কথাবার্তা বলেন এই বলার সময় নেগেটিভ ওয়ার্ডিং করা বন্ধ করেন। ভুল ওয়ার্ডিং করার মাধ্যমে আমরা যখন আমাদের পরিস্থিতি অন্য মানুষকে বলি, দেখেন অনেক মানুষজন ভাবে যে আমি হয়তো তার থেকে সিম্প্যাথি পাবো, আমি হয়তো তার থেকে এমপ্যাথি পাবো, কিন্তু আপনার কষ্ট শুধু আপনার কাছেই কষ্ট, অন্য মানুষের কাছে এটা গল্পের মতো, যে সে আমার একটা গল্প বলবে। আপনি নিজে চিন্তা করেন আপনার লাইফে অন্য কোন মানুষের কষ্টের কাহিনীটা শুনে আপনি তার জন্য মরিয়া হয়ে তাকে হেল্প করেছেন? করেন নাই তো কাউরি। তাহলে কিভাবে আপনি চিন্তা করেন অন্য মানুষ আপনারা করবে না এটা? কারণ প্রত্যেকটা মানুষ যার যার নিজের অবস্থা নিয়ে চিন্তা করে, নিজের লাইফটাকে বেটার করতে চায়। দেখেন এই যে জিনিয়াস করে আপনারা এসেছেন, আপনারা কি আমার জন্য এসেছেন যে না উনি একটা টাকা পাবে এই কারণে আমি চাই? এরকম তো না, আমি একটা কিছু পাবো এই কারণে আপনি এখানে এসেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেলফ ওরিয়েন্টেড কাজগুলো করছে। তার মানে আপনি যখন স্পিকিং করেন, আপনি যখন অন্য মানুষকে নিজের কষ্টের কাহিনী শোনান, এটা বলার মাধ্যমে আপনি আরেকটা বীজ বপন করলেন, যে বীজটা আপনার লাইফে আবার একটা নেগেটিভ, আবার একটা এরকম রিয়েলিটি ক্রিয়েট করবে যেটা আপনার লাইফের সুন্দর কোনো মোমেন্ট হবে না। সো দ্যাট স্পিকিং এর সময় ভালো ভালো কথা বলা শুরু করেন। অনেক মানুষজন আছে, ধরেন স্টেজে উঠলাম আমি কথা বলার জন্য, বললাম যে আরে ভাই আমি তো অনেক শাই ফিল করি, আমি তো অনেক বেশি ইন্ট্রোভার্ট, তেমন একটা কথা বলতে পারি না। এই কথা বলার মাধ্যমে আমি সাথে সাথে অডিয়েন্সের ভিতরে একটা নেগেটিভ জিনিস ঢুকাই দিলাম আমার নিজের সম্পর্কে। আমি হয়তো চিন্তা করতেছিলাম বলার আগে যেটা যদি আমি বলি তাইলে হয়তো আমি সাপোর্ট পাবো মানুষের থেকে, বাট মানুষ আপনারা সাপোর্ট দিবে না। উল্টা আপনি যদি ভালো কাজের কথা বলেন, মানুষ এটা গুনাই ধরবেন। অনেকে বলে না যে স্যার আমি কথা বলতে ভয় পাই তারপরে বলতেছি। এই কথা বলার মাধ্যমে আপনার লাভ হয় না কোনো কিছু, আসলে উল্টা মানুষজন আপনার গুরুত্ব কমবে। স্পিকিং এর সময় এই জিনিসটা মেনটেন করা শুরু করেন যে আপনি আপনার প্রবলেমের কথা যখন বলছেন তখন অন্য মানুষজন এটা কেয়ার করছে না। আপনি হয়তো আপনার হাজবেন্ডের সাথে ঝামেলা, আপনার ওয়াইফের সাথে ঝামেলা, এটা আপনি আপনার পাশের বাসার ভাবি, আপনার অফিসের কলিগদের জানাইলেন। জানানোর মাধ্যমে সে এসে সলভ করবে না। সে উল্টা এটা শুনবে, আপনার ভিতরে আরো কিছু নেগেটিভ ঢুকাবে, ঢুকানোর মাধ্যমে দেখবেন যে আরো সম্পর্ক খারাপ বানাবে। সো দ্যাট স্পিকিংটা আমাদেরকে ঠিক করতে হবে, কোন জায়গায় কি বলতে হবে এইটা বুঝতে পারাও একটা লার্নিং, এটা শিখাটাও একটা লার্নিং। So where the mind goes, destiny follows. Write your own story. আপনার মাইন্ড যেখানে এক্সিস্ট করে, আপনার ডেস্টিনি সেখানে ফলো আপ করে। আপনি আপনার মাইন্ডের ভিতরে যেখানে বসবাস করেন, আপনার রিয়েলিটি ওই অনুযায়ী ক্রিয়েট হয়। সো দ্যাট আপনি আপনার নিজের স্টোরিটা নিজে লিখেন, এটা যাতে আপনার নিজের ডিজাইন করা আপনার রিয়েলিটি তৈরি করতে পারেন আপনি। এটা যাতে বাই ডিফল্ট একভাবে জীবন যেমন চললো এভাবে আমি চলে গেলাম, এরকম যাতে না হয়। স্রোত যেভাবে চললো এভাবে আমি চলে গেলাম, না ভাই। স্রোতের সাথে চলে মরা মাছ, আপনি তো মরা মাছ না যে স্রোত যেমন গেল আমি এমনি গেলাম। আপনার ব্রেনকে হাই পারফরমেন্স লেভেলে নিয়ে যাওয়ার একটা বৈজ্ঞানিক মডেল, দিস ইজ কল্ড নিউরোজেনেসিস মডেল। দেখেন নিউরোজেনেসিস মডেলে আমরা আমাদের ব্রেনের লিমিটেশন ভেঙে লিমিটলেসে যাওয়ার একটা ওয়ে আমরা এখানে খুঁজে পাই। এটা যদিও একটা মানে বেসিক লেভেলের মডেল, আমরা বিপিএম এগুলো অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করি, তারপর একটা মানে ভিউ দেওয়ার ট্রাই করি আপনাদের। দেখেন ফোর স্টেপস অফ নিউরোজেনেসিস, আপনি চারটা স্টেপে আপনার ব্রেনটাকে রিপ্রোগ্রাম করতে পারেন প্রাইমারি। নাম্বার 1 আইডেন্টিফাই, নাম্বার 2 ইনস্টল, নাম্বার 3 স্ট্রেংথেন, আর নাম্বার 4 অটোমেট। এখন শুনতে একটু কঠিন লাগতে পারে যে ভাই বুঝতেছি না কিছুই, একটা একটা করে ঢুকি তাহলে ইজিলি বুঝে যাবে। প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই মেন্টাল ভাইরাসেস। আপনার সাফল্যের পথে বাধা কি এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কোনো না কোনো ভুল বিশ্বাস আপনার সাফল্যের পথে বাধা হয়ে আছে। স্টেপ নাম্বার 2 ইনস্টল হাই পারফরমেন্স থিংকিং। হায়ার লেয়ারের পারফর্মাররা এই জিনিসটাকে কিভাবে চিন্তা করে এটাকে আপনাকে ইনস্টলেশন করতে হবে, তাদের থিংকিংটাকে, তাদের থটটাকে। আপনার ব্রেইন একটি হার্ড ড্রাইভের মতো, যদি ভুল সফটওয়্যার ইনস্টল করেন আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু লিখেন, মানে রিঅ্যাকশন দেন তো যদি শোনা যায়।
হ্যালো, ওকে, রিঅ্যাকশন পেয়ে গিয়েছি। তো দেখেন, যদি ভুল সফটওয়্যার ইনস্টল করেন তাহলে আপনার পারফরম্যান্স খারাপ হবে। সে আপনি আপনার আইডেন্টিফিকেশন করেছেন যে সাফল্য কঠিন, এটা একটা ভুল বিলিফ। এখন আপনার কাজ হচ্ছে এই বিলিফটাকে শিফটিং করা। আপনার হায়ার লেয়ারের পারফর্মার যেভাবে চিন্তা করে এই থটটাকে ইনস্টল করা। তাদের থটটা কি? তাদের থট হচ্ছে সাফল্য একটা স্কিল যা আমি আয়ত্ত করতে পারি। দেখেন, সাফল্য আসলে সহজ না, কঠিন না, এটা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একটা। আমার পার্সপেক্টিভ থেকে ফেইলিওর হওয়া কঠিন, আই ডোন্ট নো হাউ টু ফেল। অনেকের পার্সপেক্টিভ থেকে সাকসেসফুল হওয়া কঠিন, দে ডোন্ট নো হাউ টু সাকসিড। দ্যাট মিনস সাফল্য জিনিসটা এরকম, এটা সহজ না, কঠিন না। আপনি যদি এটা জানেন, এই স্কিল যদি আপনার ভিতরে থাকে তাহলে এটা সহজ, আর যদি না থাকে তাহলে এটা কঠিন। সাঁতার কাটতে পারার মতো, যে আমি সাঁতার কাটতে জানি আমার কাছে সহজ, না জানলে এটা আমার জন্য একটা মৃত্যুপুরী হয়ে যাচ্ছে যখন আমি পানির মধ্যে পড়ে যাই। স্টেপ নাম্বার 3, স্ট্রেংথেন নিউরাল পাথওয়েজ। এবার আপনাকে আপনার নিউরাল পাথওয়ে গুলোকে আরো বেশি শক্তিশালী করতে হবে। নিউরোসায়েন্স প্রমাণ করে আপনি যে চিন্তাটি বারবার ভাবেন সেটাই শক্তিশালী হয়। যদি আপনি প্রতিদিন সফলতার কথা চিন্তা করেন তাহলে আপনার ব্রেইন সেটাকে বাস্তবে রূপ দেবে। সো আপনার যেটা করতে হবে, আপনার নিউ যে বিলিফ, এই বিলিফটাকে প্রতিদিন আপনার থটস এর ভিতরে, আপনার মাইন্ডের ভিতরে রিপিট করতে হবে। এন্ড স্টেপ নাম্বার 4, অটোমেট জিনিয়াস লেভেল পারফরম্যান্স। এবার আপনাকে অটোমেশনে চলে যেতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস তখনই সাকসেসফুল যখন এটা অটোমেটিক ঘটে। সাকসেস ইজ অটোমেটিক, সাকসেস এন্ড ফেলিওর বোথ আর অটোমেটিক, দুইটাই অটোমেটিক। গণিতের সূত্র মুখস্থ করার মতোই, আপনি যদি প্রতিদিন সফলতার চিন্তা করেন এটি স্বাভাবিক হয়ে যাবে। দেখেন, আপনারা এরকম সূত্র পড়ে এসেছেন না, a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার + 2b + b স্কয়ার। কিন্তু আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি এটার ব্যাকএন্ডের জিওমেট্রিক প্যাটার্নটা কি, এটা কিভাবে এসেছে আপনি ব্যাখ্যা করেন, আমি দেখবো যে বেশিরভাগ মানুষই পারবেন না। কিন্তু এর মানে কি এই যে আপনি পরীক্ষায় ফেল করেছেন? না, কেন? বিকজ এটা ব্যাখ্যা জানারই আপনার দরকার নেই, এই কারণে আপনি জানেন না। রেজাল্ট প্রডিউস করার জন্য এটা জানার দরকারই ছিল, সো দ্যাট বিলিভ করার ক্ষেত্রে আপনার ভাইরা কেমনে হবে বুঝান, লজিক দেন, এইটা সেটা এগুলো বলারই দরকার নেই। কারণ মানুষ তার বিলিভের উপরে লজিক দেয়, লজিকের উপরে বিলিভ হয় না। মানুষ যখন তার বিলিফ শিফট করে ফেলে তখন তার নিজের বিলিফের উপরে সে এই বিলিফটাকে রাইট প্রমাণ করার জন্য লজিক দেয়। খেয়াল করে দেখেন, এই যে ধর্মীয় ডিবেট গুলো হয়, মুসলিম ধর্মের যে ডিবেটার সে সারাদিন তার এন্ড থেকে বলে, খ্রিস্টান ধর্মের যে ডিবেটার সে সারাদিন তার দিক থেকে বলে। দিন শেষে কিন্তু কেউ কারো ধর্ম পরিবর্তন করে না। কেন? বিকজ যে যে যার যার বিলিভের উপর বেস করে এতক্ষণ জাস্ট লজিক দিয়ে গিয়েছে। এবং বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না সব মানুষই তার বিলিফটাকে রাইট প্রুফ করার জন্য লজিক দিতে থাকে। এই কারণে দেখবেন যে ডিবেটিং করে পৃথিবীতে কোনো কিছু সলভ হয় না। এবং আমি আমার লাইফে যখন মানে স্ট্রাগলিং লাইফকে ওভারকাম করে বেটার লাইফে যাওয়ার যে শিফট যেটা আমার লাইফে হয়েছে, আমি তখন যেই কাজটা করেছিলাম, যেই কারণে এটা হয়েছে সেটা হচ্ছে আমি ডিবেটিং ছেড়ে দিয়েছিলাম। কে কি বললো দেখেন, কথা হচ্ছে যে ভাই তাহলে বিলিভ কোনটা করুন? বিলিভ ওইটাই করেন যেটা আপনার জন্য উপকারী। যদি পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি এটা বিলিভ করা আপনার জন্য উপকারী হয়, এতদিন তো এটাকে বিলিভ করেছেন, উপকারী কোনো রেজাল্ট এটা নিয়ে আসে নাই, তার মানে আপনার বিলিফকে চেঞ্জ করার সময় হয়েছে। এটাকে চেঞ্জ করেন। এবং আপনার জন্য যদি পরিশ্রম না করে ইজিলি সাকসেসফুল হওয়াটা উপকারী বিলিভ হয় তাহলে এটাকে বিলিভ করেন। মাইন্ড ওয়ার্ক করে যদি দ্রুত সাকসেসফুল হওয়াটা সহজ হয় তাহলে এটাকে বিলিভ করা শুরু করেন। দেখেন জিনিয়াস লেয়ারের পারফর্মাররা কিভাবে পারফর্ম করছে। ইলন মাস্কের ব্রেন কাজ করে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং এর উপরে। তার মাইন্ডের মডেল হচ্ছে গিয়ে যখনই লাইফে একটা প্রবলেম আসে তখন আপনি ওর যদি
আধা ঘন্টা লাগে প্রবলেম বোঝার, সে আপনাকে প্রথম যে কোশ্চেন করবে সেটা হচ্ছে এটা কিভাবে সলিউশন করা যায়। কেন? কারণ ইলন মাস্ক জানে পৃথিবীর প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, এবং এটাকে ইজিলি কিভাবে সলিউশন করা যায়, সিম্পলি কিভাবে ওভারকাম করা যায়, এই কোশ্চেন করে। সে বলে না আরে ভাই কি একটা কথা কইলে লাইফে সব শেষ হয়, এগুলো বলে আরো আধা ঘন্টা টাইম ওয়েস্ট করে না। কারণ সে হায়ার লেভেলের পারফর্মার, এই পারফর্মার গুলো তাদের ব্রেনকে এরকম ভাবে অপারেট করছে যে তারা বিন্দু মাত্র সময় নষ্ট করে না এমন একটা থিঙ্কিং এর মাধ্যমে, এমন একটা গসিপিং এর ভিতরে ঢুকে, এমন একটা ভুল চিন্তার মধ্যে ঢুকে যে চিন্তা তার লাইফে ভালো রেজাল্ট আনছে না। নাম্বার 2, ওয়ারেন বাফেট, পৃথিবীর ষষ্ঠ ধনী ব্যক্তি। তার ব্রেনটা কাজ করছে ডিপ ফোকাস এন্ড মেন্টাল মডেলস এর উপরে। সে যদি কোনো রিয়েলিটি তৈরি করতে চায় তখন মেন্টাল মডেলটা খুব দ্রুত তৈরি করে ফেলতে পারে, যেটা ওই যে ব্রেইন প্রোগ্রামিং যেটা। এবং ডিপ ফোকাস, তার ফোকাসটা খুবই ইন্টেন্সিভ থাকে, যতক্ষণ না তার কাজ শেষ হচ্ছে ততক্ষণ সে ডিস্ট্রাক্টেড হচ্ছে না। স্টিভ জবসের যে ব্রেইন চলছে সেটা হচ্ছে ভিশন এন্ড ডিসিশন মেকিং। স্টিভ জবস এত বেশি ভিশনারি ছিলেন যে তিনি বলে গিয়েছেন যে পৃথিবীতে যতগুলো গাছের আপেল বিক্রি হবে তার চেয়ে বেশি অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হবে। এত বড় ভিশনারি মানুষ। আর আপনি চিন্তা করেন যে ভাই আমি প্রোডাক্ট নামালে কেউ কিনবে না, তাহলে চিন্তা করে দেখেন সাকসেসফুল মানুষ আর আপনার মধ্যে তফাৎটা হচ্ছে আপনারা দুজনে উল্টা চিন্তা করতেছেন, ইজ মানে আপসাইড ডাউন। একজনে করতেছে এক ডিরেকশন, আরেকজন করতেছে টোটালি ভিন্ন ডিরেকশনে। সো সাকসেস লাভস স্পিড। সাকসেস জিনিসটা স্পিডকে ভালোবাসে। দ্য ফাস্টার ইউ ডু ইট দ্য লঙ্গার ইউ উইল গেট টু এনজয় ইট উইথ ইউর লাভ ফ্রম। যত দ্রুত আপনি এটা করতে পারবেন তত বেশি সময় আপনি পাবেন আপনার ভালোবাসার মানুষের সাথে এই সাকসেসটা এনজয় করার জন্য। সো ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং দ্যাট ইউ আর এক্সপায়ারিং। এই ভুল করেন না যে আপনি ভুলেই যাচ্ছেন প্রতিদিন আপনার লাইফ থেকে একদিন করে সময় নষ্ট হচ্ছে। খেয়াল করে দেখেন যারা টিজিসি ব্যাচ 1 থেকে 30-এর মধ্যে যদি কেউ থেকে থাকেন, অথবা বিপিএম মেম্বার ফিনিশার মেম্বার যদি কেউ থেকে থাকেন, আপনাদের গ্রুপে আজকে একটা মেসেজ গিয়েছে, যে মেসেজের মধ্যে লেখা ছিল লার্নভ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মজার একটা কনসেপ্ট ছিল যে আসলে সবকিছুই মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। কেন? কারণ লার্নভ যারা চালায় তাদের লাইফ থেকে দিন মানে টাইম কমে যাচ্ছে। আজকের দিনটা শেষ হলো মানে আমার জীবন থেকে একদিন কমে গেল। সেম এজ প্রতিদিন আপনার জীবন থেকেও একদিন করে টাইম কমে যাচ্ছে। ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং দ্যাট ইউ আর এক্সপায়ারিং। এই ভুল চিন্তাটা করা বন্ধ করেন, মানে এই মিস্টেক করা বন্ধ করেন, এই ভুল করা বন্ধ করেন যে আপনি ভুলেই যাচ্ছেন প্রতিদিন আপনার লাইফ থেকে টাইম কমে যায় এবং আপনি বসে আছেন কোনো একদিন হবে, কোনো একদিন করবো, আচ্ছা দেখি আস্তে ধীরে আগাই। এই কথাটা বলা বন্ধ করেন ভাই। পারফেক্ট মোমেন্ট কখনো আসে না। দ্য পারফেক্ট মোমেন্ট ইজ নাও। এখনই হচ্ছে পারফেক্ট মোমেন্ট। দ্য ফাস্টার ইউ ডু ইট দ্য মোর ইউ ক্যান এনজয় ইট। দ্রুত করতে পারলে বেশি টাইম আপনি গেইন করতে পারবেন আপনার ভালোবাসার মানুষের সাথে এনজয় করার জন্য। So stop wasting your time on what's not working and start thinking about what would work. আপনার টাইমকে নষ্ট করা বন্ধ করেন যেই জিনিসটা কাজ করে না সেটার উপরে। যেই ভুল বিলিফ, যেই ভুল থটস, যে ভুল অ্যাকশন আপনি এতদিন নিয়ে এসেছেন এটা ওয়ার্ক করছে না, এবং আপনি এই জিনিসের পিছনে যদি এখনো টাইম ওয়েস্ট করতে থাকেন তাহলে আপনার লাইফটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। and start thinking about what would work. চিন্তা করা শুরু করেন কোন জিনিসটা কাজ করবে। আপনি বলতে পারেন যে ভাই এটা তো খুবই সিম্পল থিঙ্কিং করা। Absolutely not. Thinking is the most hardest thing. Most people don't do it. থিঙ্কিং করা, চিন্তা করা সবচেয়ে কঠিন কাজ। বেশিরভাগ মানুষ এটা করতে পারে না। আপনি যদি এই কঠিন কাজটা করতে পারেন, ওই যে ইজি হার্ট প্রিন্সিপাল, ইজি হার্ট প্রিন্সিপালের মধ্যে যে হার্ড কাজটা সেটা হচ্ছে গিয়ে থিঙ্কিং করা। সো ইউজ লেভারেজ টু ডু ইট ফাস্টার। এটাকে যদি আপনি ফাস্টার সাকসেসফুল হতে চান তাহলে লেভারেজ ইউজ করতে হবে। গতকালকে আমরা 4 লেয়ার্স অফ লার্নিং দেখে এসেছি। সবচেয়ে লোয়ার লেয়ার যেটা, এটা খালি আমরা দৌড়াইতেছি, ট্যাকটিক শিখতেছি, তারপর একটা সাইকেল নিয়ে রান করতেছি, স্ট্র্যাটেজি শিখলাম। যখন প্রিন্সিপাল শিখে যাই তখন আমি ফেরারি গাড়িতে আছি, যখন এসেন্স লেয়ারে যাচ্ছি তখন আমি প্লেনে উঠে গেলাম। যত ভালো লেভারেজ আপনি ইউজ করতে পারবেন তত দ্রুত আপনি যেতে পারবেন। খেয়াল করে দেখেন, যত ভালো লেভারেজ ইউজ আপনি করবেন
তত বেশি পেমেন্ট আপনাকে করতে হবে। What is leverage? Leverage কি? Leverage is equals to using tools, systems, people, and God's principle to multiply your output without multiplying your effort. আপনি যখন এমন কিছু টুলস ইউজ করতে পারবেন, এমন কিছু সিস্টেম ইউজ করতে পারেন, এমন কিছু পিপল ইউজ করতে পারবেন, যেমন আমি আপনার জন্য একটা লেভারেজ, আমি এমন একটা পিপল যে আপনাকে একটা প্লেনের মতো গতি দিতে পারি। একটা মানে আপনি এতদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আমি হয়তো আপনাকে একটা ফেরারি গাড়ি দিয়ে দিলাম যে ভাই আমার কাছে বিপিএম আছে, আপনি এটা গাড়ি হিসেবে ইউজ করেন, আপনি ফাস্টার যান, হেঁটে হেঁটে যাওয়া বন্ধ করেন। এন্ড গডস প্রিন্সিপাল এবং সৃষ্টিকর্তার দেওয়া যে প্রিন্সিপাল গুলো আমরা যেটা বিপিএম এর মধ্যে শিখি, দ্য ল অফ এনার্জি, এই প্রিন্সিপাল গুলো যখন আপনি কাজে লাগান, তখন আপনি পরিশ্রম কম করে আরো বেটার, আরো বেশি আউটপুট নিয়ে আসতে পারেন। সো হোয়াট উই ডিড ইন জাস্ট 5 মান্থস। অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি নিজের জীবনে কি করছেন এই লেভারেজ ইউজ করে। দেখেন, আমরা আমাদের লার্নার প্রথম 5 মাসে, এখন আমাদের বয়স 6 মাসের উপরে হয়ে গিয়েছে, এখন এই নাম্বার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম 5 মাসের যে নাম্বার known by 23 million and 50,000 plus people, sorry 23 million and 30, এটা ভুল বলতেছি, হ্যাঁ 5 লাখ 23 মিলিয়ন 5 লক্ষ মানুষ, অলমোস্ট 2 কোটি 35 লক্ষ মানুষ আমাদেরকে প্রথম 5 মাসে চিনে। এখন এই নাম্বারটা অলমোস্ট 3 কোটি হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে। দেখেন, 6 মাসের ভিতরে 3 কোটি মানুষ চিনা, ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা মানে জোক না। ট্রেন 43,685 প্লাস পার্টিসিপেন্টস, এখন এই নাম্বারটা 44,000 ওভার হয়ে গিয়েছে। এটা আরো 2 ব্যাচ আগের ব্যাচে আমাদের ক্লাস করেছে 580 নাকি 90 জন, এই ব্যাচে আমাদের আছে 186 মিনিট। সো এই সংখ্যাটা অলমোস্ট আরো 600 700 760 অথবা 70 এর মতো বেড়েছে। 44,300 জন প্লাস পার্টিসিপেন্ট আমাদের ট্রেনিং নিয়েছে দ্য জিনিয়াস কোড থেকে। গ্রোন 360 প্লাস বিপিএম মেম্বার্স, 360 জন আমরা প্রোগ্রামার বানিয়েছি যারা নিজের ব্রেইনটাকে কন্ট্রোল করতে জানে। মেড 130 প্লাস প্রাইম ওয়ারিয়র্স, আমাদের প্রাইমে 3টা ব্যাচে 130 জন প্রাইম ওয়ারিয়র্স আছে যারা তাদের লাইফের পিক মোমেন্টটাতে যাচ্ছে এখন। এন্ড কোচ 520 প্লাস ফিনিশার্স, 520 জন ফিনিশার আমরা রেডি করেছি যারা লাইফে যা শুরু করে সেটাকে শেষ করে ছাড়ে। and conducted 465 plus hours of sessions. দেখেন, এই যে এতগুলো নাম্বার, এতগুলো বলে ফেললাম, and maintaining a 97.8% satisfaction rate, এই যে এতগুলো নাম্বার বললাম, বাংলাদেশের ট্রেনিং ইন্ডাস্ট্রিতে কোন ট্রেনিং প্ল্যাটফর্ম তাদের লাইফে প্রথম 6 মাসের ভিতরে এই ঘটনা ঘটাতে পারেনি। দিস ইজ দ্য পাওয়ার অফ লেভারেজ। আমি যদি হেঁটে হেঁটে জার্নি করতে চাইতাম তাহলে 6 বছর টাইম লাগতো এই নাম্বারগুলো অ্যাচিভ করতে, বাট আমি একটা প্লেন জার্নি করার কারণে, একটা হায়ার লেভারেজ ইউজ করার কারণে এই জার্নি আমি কমপ্লিট করে ফেলেছি 6 মাসের মধ্যে। দ্যাট মিনস আমি আরো 5 বছর 6 মাস টাইম সেভ করে ফেলেছি, যে টাইমটা আমি এখন এনজয় করতে পারবো এই সাকসেসটাকে। So the two sentence wealth formula that makes it virtually impossible for you not to become rich. ওই যে বলেছিলাম যে ধনী মানুষেরা ধনী হচ্ছে কিভাবে, গরিব মানুষেরা কোন কোন কারণে গরিব হয়, এই দুইটা প্রিন্সিপাল আমরা এখন শিখবো। দেখেন, 2টা কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1, ফাইন্ড আউট what rich people do financially and do the same things. ধনী মানুষরা ফাইনান্সিয়ালি কি কি কাজ করে, আপনিও একই কাজ করেন। And number 2, find out what poor people do financially and whatever else you do, don't do that. পুয়ার মানুষেরা ফাইনান্সিয়ালি যেই যে অ্যাক্টিভিটি করে, আপনি আপনার লাইফে আর যাই করেন এই কাজগুলো করেন, এটা করলে আপনি গরিব হবেন। কেন? কারণ দিস ইজ দ্য ইনপুট ফর বিকামিং আ পুয়ার পারসন। আপনি দেখবেন যে ধনী মানুষেরা তাদের
এডুকেশনের বাজেট দেয়, তাদের বাসায় ভালো ভালো বুকস থাকে, তারা ভালো ভালো ট্রেনিং এ যায়। আর গরিব মানুষেরা বেশি বেশি টিভি দেখে, তাদের বিনোদন নেওয়ার জন্য বাজেট থাকে, বাট তাদের এডুকেশন নেওয়ার জন্য বাজেট থাকে না। খেয়াল করে দেখেন এই দুইটা প্রিন্সিপাল আপনি কোথায় কোথায় ইউজ করবেন। অ্যাপ্লাই দিস সেন্টেন্সেস অন থ্রি এরিয়াস অফ ইউর লাইফ। আপনার লাইফে তিনটা এরিয়াতে এটা ইউজ করতে হবে। নাম্বার ওয়ান মাইন্ড, নাম্বার টু মাউথ, এন্ড নাম্বার থ্রি মানি। কিভাবে কিভাবে করবেন দেখেন, রিচ পিপল আর পুয়ার পিপলদের মধ্যে ডিফারেন্সটা দেখেন। মাইন্ডের ভিতরে তাদের যে অ্যাক্টিভিটি গুলো ঘটে, রিচ পিপল বিলিভস ইন দেয়ার লেভারেজ। এই যে এতক্ষণ লেভারেজ বুঝিয়ে আসলাম আপনাদের, যে লেভারেজ জিনিসটা কি, কিভাবে ইউজ করতে হয়, এবং দ্রুত সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে লেভারেজ ইউজ করতে হবে। রিচ পিপলস বিলিভস ইন দেয়ার লেভারেজ। আমার ইউএস এর যে মেন্টর, যাকে আমি সবচেয়ে বেশি ফলো করি, তিনি 64 ইয়ার্স ওল্ড এবং তার একটা পা নেই। সে পোলিও রোগে ছোটবেলায় আক্রান্ত হয়ে তার একটা পা এখন নাই, এটা কেটে ফেলতে হয়েছে এখন। এবং অন্যদিকে আমার কথা যদি আমি বলি, আমি অলমোস্ট অলমোস্ট না, আমি ক্লাস 2 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবগুলো দৌড় প্রতিযোগিতায় হয় ফার্স্ট হয়েছি না হয় সেকেন্ড হয়েছি। আমি দৌড়াইতে পারতাম ভালো। এখন আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, যদি আমি আর আমার মেন্টর একটা রেসের মধ্যে থাকি, তাইলে আপনি কার পক্ষে বাজি ধরবেন? আমি জানি যে বেশিরভাগ মানুষই বলবেন যে স্যার আপনার পক্ষে আছে, কারণ আপনি বুঝতেছেন যে উনি যেহেতু একটা বুড়া লোক, 64 বছর বয়স, এমনি তো গায়ের মধ্যে এত স্পিড নাই, আবার একটা পাই নাকি নেই, তাইলে তো ওনার পক্ষে যাওয়া মানে আমি হারলাম। দেখেন খেয়াল করে, এটা হচ্ছে কি ট্রেডিশনাল থিঙ্কিং। নর্মালি চিন্তা করলে আমার পক্ষেই আপনারা আসবেন, বাট লেভারেজ দিয়ে কিভাবে স্কিলকে হারিয়ে দেওয়া যায় খেয়াল করে। আমার মেন্টর যদি চিন্তা করে যে না, আমার পা টানাই ঠিক আছে বুঝলাম, বাট আমি একটা বাইক নিয়ে জার্নি শুরু করি, তখন যে প্রবলেমটা ক্রিয়েট হবে আমার জন্য, আমি যদি উসাইন বোল্টের মতো স্পিডে দৌড়াই তারপর আমার লাভ নেই। আমি যদি 400 মিটার যাই, সে যদি 800 মিটার যায়, তারপর সে আমাকে হারিয়ে দিবে। কেন? বিকজ একটা বেটার লেভারেজ ইউজ করার মাধ্যমে সে আমার স্কিলকে হারিয়ে দিচ্ছে। এখন ধরেন আমি একটা বাইক দিলাম যে স্যার আমি আপনাকেও একটা বাইক দিব, কারণ আপনাকে হাঁটতে দিব না। তাইলে আমার মেন্টর চিন্তা করলো যে না, তাইলে আমি একটা ফেরারি গাড়ি নিয়ে যাবো। খেয়াল করে দেখেন, আমি যাব 2 কিলো, সে যাবে 4 কিলো, তারপরেও সে জিতবে। কেন? কারণ একটা লেভারেজ ইউজ করে, বেটার লেভারেজ ইউজ করে সে জার্নি দ্রুত কমপ্লিট করে ফেলছে। আমি যদি ফেরারি গাড়ি নিয়ে, সে একটা প্লেনের মধ্যে গিয়ে উঠলো। খেয়াল করে দেখেন, আমি যাব 500 কিলো, সে যাবে 1000 কিলো, তারপরও সে আগে যাবে। কেন? বিকজ অফ দ্য বেটার লেভারেজ। ধনী মানুষেরা, আপনি যখন রিচ থিঙ্কিং করবেন, তখন আপনি আমার কি নাই এইদিকে না চিন্তা করে আপনি কোন লেভারেজ ইউজ করতে পারেন এই দিকে ফোকাস দেওয়া শুরু করতে পারবেন। খেয়াল করে দেখেন, লেভারেজের মাধ্যমে আপনি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো ফেয়ার হলো না, তাই এটা কেমন রেস হলো? ইয়েস, লাইফ ইজ নট ফেয়ার। জীবনের যে রেস, এই রেসের মধ্যে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে সবাই পায়ে দৌড়াইতে হবে, সবাই বাইকে যেতে, এরকম কোনো নিয়ম নেই। যে যার মতো যত ভালো লেভারেজ ইউজ করবে সে তত দ্রুত করবে। দেখেন, অন্যান্য ট্রেনাররা অথবা অনেকেই তো ট্রেনিং করে, তারা কেন এত দ্রুত এটা মানে করেনি? আমি বলতেছি না যে তারা খারাপ, আমি জাস্ট লেভারেজটা বুঝাচ্ছি। বিকজ তাদের ভিতরে আমার চেয়ে আরো ভালো স্কিল ছিল। তারা আমার চেয়ে বয়সে বড়, আমার চেয়ে ভালো কথা বলতে পারে, আমার চেয়ে হয়তো বেটার কন্টেন্ট ডেলিভারি দেয়, বাট তাদের ছিল স্কিল। আমি লেভারেজের কারণে ফাস্টার গিয়েছি, লেভারেজের কারণে স্কিল নিয়ে টিকে যাচ্ছে না। এবার খেয়াল করেন, লার্নোভার বয়স যখন 10 বছর হবে, যখন 15 বছর বয়স হবে, তখন এটা কি লেভেলের কোম্পানি হবে? ইন্টারন্যাশনালি লিড করবে, বিকজ অফ দ্য লেভারেজ। ইট ডাজেন্ট ম্যাটার আপনি দৌড়াইতেছেন কত দ্রুত, ম্যাটার করছে যে আপনি কত ভালো লেভারেজ ইউজ করতে পারেন। কারণ আপনি আসলে একটা সময় দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠবেন, হাঁপিয়ে যাবেন। দেখেন, আমার মেন্টর যদি পুয়ার থিঙ্কিং করতো, তাইলে সে কি করতো? বিলিভস ইন দেয়ার লিমিটেশন, যে আমার কি নাই, আচ্ছা ঠিক আছে পা নাই, তাহলে তো রেসে যাওয়ার প্রশ্ন ওঠে না, আমি বাসায় বইয়া ঘুমাই।
অর্থাৎ পুয়ার পিপলরা তাদের লিমিটেশনটা ফোকাস দেয় যে কি নাই, আচ্ছা ভাই আমার কাছে টাকা নেই, আচ্ছা ঠিক আছে আমি তো ঋণে, এটা সেটা তারা ফোকাস করে এই কথাই বলতে থাকে সারাদিন। রিচ পিপল বিলিভস ইন দেয়ার অ্যাবিলিটি। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে অ্যাবিলিটি দেয়। যারা রিচ হয় তারা তাদের সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যাবিলিটিতে বিলিভ করে। পুয়ার পিপল বিলিভস ইন দেয়ার লায়াবিলিটি। এই যে লায়াবিলিটি ওয়ার্ডটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন লাই প্লাস অ্যাবিলিটি ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি। দ্যাট মিন্স আপনি আপনার অ্যাবিলিটি দিয়ে যখন মিথ্যা কথা বলেন, মিথ্যা বিলিভ করেন, তখন এটা হচ্ছে লায়াবিলিটি। রিচ পিপল এমপাওয়ার্ড এক্সপেকটেশনস। যখন আমরা আমাদের ফিউচার আউটকাম নিয়ে একটা এক্সপেকটেশন রাখি, রিচ পিপলরা এমন এক্সপেকটেশন রাখে যেটা আপনাকে এমপাওয়ার করে, যে না আমি যদি প্রোডাক্ট লঞ্চিং করি মানুষ পাগলের মতো কিনা শুরু করবে। এই যে আগামীকালকে আমাদের টিসিসি ব্যাচ 1 থেকে ব্যাচ 30 সবাইকে একটা গিফট দেওয়া হয়েছে। আমার বার্থডে উপলক্ষে তাদেরকে ম্যাজিক অফ মোমেন্টাম নামের একটা স্পেশাল সেশন দিব, এবং এখানে আমি বাংলাদেশের ভিতরে একটা রেকর্ড করব। দিস ইজ দ্য এমপাওয়ার্ড এক্সপেকটেশনস। কি এমপাওয়ার্ড এক্সপেকটেশনস মানে হচ্ছে আপনি আপনার ফিউচার আউটকাম নিয়ে একটা পজিটিভ বিলিভ রাখেন, একটা পজিটিভ এক্সপেকটেশন রাখেন। পুয়ার পিপল ডিসএমপাওয়ার্ড এক্সপেকটেশনস। পুয়ার পিপলরা চিন্তা ভাবনা করে আচ্ছা ঠিক আছে ক্লাস আমি দিব, মানুষ যদি না শুনে কেমন হবে, মানুষ যদি জয়েন না করে কেমন হবে। দিস ইজ দ্য ডিসএম্পাওয়ারিং এক্সপেকটেশন। আমার বয়সে এত মানুষ কি শুনবে, আচ্ছা ঠিক আছে দেখি বুঝাবি। এই প্রশ্ন করা মানে আমি জীবনে লার্নোভা নামে কোনো প্ল্যাটফর্মে বিল্ড আপ করতে পারবো না। এবং আমি যখন এটা না করব তখন শুধুমাত্র আমি আমার ক্ষতি করি নাই, আমি আমার পাশাপাশি আরো 44,000 মানুষকে ক্ষতি করে ফেলেছি আননোয়িংলি, যে মানুষগুলো লার্নোভার মাধ্যমে বেনিফিটেড হয়েছে। খেয়াল করে দেখেন আপনার ভিতরে এরকম কোন না কোনো পটেনশিয়াল লুকানো আছে, যে আপনি আপনার এই পটেনশিয়ালটাকে আনলক না করার মাধ্যমে নট অনলি আপনি আপনার ক্ষতি করছেন, আপনার পাশাপাশি আপনার মাধ্যমে যে আরো হাজারো মানুষ, আরো লাখো মানুষ হেল্প পেত, তাদেরকে আপনি সুবিধা বঞ্চিত করে দিচ্ছেন। সেই জিনিসটাকে বোঝেন যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে হোস্ট হিসেবে, নট গেস্ট হিসেবে। হোস্ট মানে হচ্ছে কি যে সার্ভ করে, এবং আপনার মধ্যে এরকম ইউনিক অনেক অ্যাবিলিটি রয়েছে যেটার মাধ্যমে আপনি অন্য মানুষকে হেল্প করতে পারবেন, অন্য মানুষকে সার্ভ করতে পারবেন। এটাকে মিট না করার মাধ্যমে, আপনি লায়াবিলিটিতে বিলিভ করার মাধ্যমে নিজের ক্ষতি তো করলেনই, তার পাশাপাশি আপনার ফ্যামিলির ক্ষতি করলেন, আপনার সোসাইটির ক্ষতি করলেন। রিচ পিপল ফোকাস অন হোয়াটস দেয়ার। রিচ পিপলরা ফোকাস করে অলরেডি কি আছে। পুয়ার পিপল ফোকাসড অন হোয়াটস মিসিং। পুয়ার পিপলরা ফোকাস করে কি নাই। And when you focus on what's missing, you will miss what's there. যখন আপনি ফোকাস করবেন কি মিসিং আমার লাইফে, তখন আপনি মিস করে যাবেন অলরেডি কি কি আছে। রিচ পিপল তাদের মাউথকে কিভাবে ইউজ করে, মুখকে কিভাবে ইউজ করে দেখেন। রিচ পিপল ইউজ দেয়ার মাউথ ইন পজিটিভ ওয়ার্ডিং। তারা পজিটিভ ওয়ার্ডস বের করে মুখ দিয়ে, এন্ড পুয়ার পিপলরা নেগেটিভ ওয়ার্ড বের করে। রিচ পিপলরা যখন কথাবার্তা বলে তখন তারা আইডিয়া ক্রিয়েশন করে, ভালো ভালো আইডিয়া, বড় বড় ভেঞ্চার নিয়ে কথা বলে। আর পুয়ার পিপল কমপ্লেক্স ব্লেম, তারা অন্য মানুষকে দোষারোপ করতে ব্যস্ত হয়ে যায়। যারে কোয়েন না তার লাইফে এই সমস্যা, সে এটা করছে, আমার সাথে এই খারাপ করছে, এটা এই কারণে আমার লাইফে ভালো হলো না, তারও ভালো হলো না। এইরকম তারা বসে বসে দেখেন গীবত করা, সমালোচনা করা, প্রত্যেকটা জিনিস আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো নিষেধ করা আছে, এবং এই কাজগুলো করার মাধ্যমে মানুষ গরিব হয়। রিচ পিপল তাদের মানিকে ইউজ করে ইনভেস্টমেন্টে, এবং পুয়ার পিপল তাদের মানিকে ইউজ করে এক্সপেন্সে। দেখেন খেয়াল করে, টাকা প্রত্যেকটা মানুষই খরচ করে, হয় সে ইনভেস্ট করে এই টাকা, না হলে সে এক্সপেন্স করে, যে কোনো একটা ওয়েতে সে খরচ করে। মেইনলি 3টা ওয়েতে খরচ হয়, একটা হচ্ছে কি ইনভেস্ট, আরেকটা হচ্ছে কি এক্সপেন্স, আরেকটা হচ্ছে কি পেইং বিলস। পেইং বিলস মানে কি আপনার যে মান্থলি খরচ, যে আপনার খাবারের টাকা, তারপর বাসা ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন, এটা হচ্ছে কি পেইং বিলস। এছাড়া আপনি আপনার টাকাকে খরচ করেন হয় ইনভেস্টমেন্ট, না হলে এক্সপেন্স। ইনভেস্ট কোনটা আর এক্সপেন্স কোনটা? ইনভেস্ট হচ্ছে আপনি যেখানে টাকা বিনিয়োগ করলে এই টাকা মাল্টিপ্লাই হয়ে আপনার লাইফে আরো বেশি করে আসে। আর এক্সপেন্স হচ্ছে যেটা আপনি একবার দিলেন তো দিলেন, এটা আর কখনোই আসবে না, এটা নাই হয়ে গিয়েছে। যেমন ধরেন আপনি একটা ড্রেস কিনে ফেললেন হুট করেই, 10,000 টাকার একটা ড্রেস, এটা একটা এক্সপেন্স।
আপনি ধরেন যে হুট করে রেস্টুরেন্টে গিয়ে 5,000 টাকার খাবার খেয়ে ফেলেন। হ্যাঁ, এই জিনিসটা আপনি জীবনে ড্রেস কিনবেন না, খাবার কিনবেন না, ব্যাপারটা এরকম না। আপনি কিনবেন, বাট আপনাকে বেশি ফোকাস হতে হবে ইনভেস্টের দিকে। ইনভেস্টমেন্ট কি কি? যখন আপনি কোন একটা প্লট কিনেন, যখন আপনি জমি কিনেন, যখন স্বর্ণ কিনেন, যখন রূপা কিনছেন, যখন এমন কোনো কিছু কিনেন, যখন আপনি টাকায় কনভার্ট করে ডলারে রেখে দিচ্ছেন, যখন আপনি সেলফ ইনভেস্টমেন্ট করছেন, এই যে টিজিসি তে যেটা দিয়েছেন, এটা কি ইনভেস্টমেন্ট? এটা এক্সপেন্স না। খেয়াল করে দেখেন, রিচ পিপলরা ইনভেস্টমেন্টে তাদের বেশিরভাগ মানিকে ইনপুট দিচ্ছে, আর পুয়ার পিপল এক্সপেন্সের মধ্যে তাদের সব মানিকে ইনপুট দিচ্ছে। দ্যাটস ওয়াই রিচ পিপল আরো বেশি রিচ হয়, পুয়ার পিপল আরো বেশি পুয়ার হয়। অনেক বললো যে ভাই সে বড় লোক, হ্যাঁ আরো বড় লোক হইতেছে, সে তো হবেই, কারণ তার ওয়ে তো ঠিকঠাক ভাবে মেনটেন করতেছে। সো ইওর টাস্ক, আপনাকে আমি দুইটা টাস্ক আজকে দিতে চাই। নাম্বার ওয়ান, লার্ন হাউ হিউম্যান ব্রেইন ওয়ার্কস, কিভাবে হিউম্যান ব্রেইন ওয়ার্ক করে এটাকে শিখেন। এন্ড নাম্বার টু, প্রোগ্রাম ইউর ব্রেইন ফর এনিথিং ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। আপনি আপনার লাইফে যা কিছু চান, এটার জন্য আপনার ব্রেইনটাকে প্রোগ্রাম করা শিখেন। সো ব্রেইন একটা পাগলা ঘোড়া। দেখেন, ব্রেইন এরকম ভাবে চলছে যে এটার একটা পাগলা ঘোড়ার মতো। এখন পাগলা ঘোড়ার উপরে যদি আপনি বসেন আর না জানেন কিভাবে এটাকে ডিরেকশন দিতে হবে, কিভাবে লাগাম টেনে ধরতে হবে, ডানে যাবে নাকি বামে যাবে, এই জিনিস না কন্ট্রোলে নিলে ওর মতো একটা দৌড় দিবে এবং এমন একটা লাইফে আপনাকে নিয়ে যাবে, এই লাইফে গিয়ে আপনার ফিল হবে যে দূর ভাই, এটা কোন জায়গায় আসলাম, আমি যেখানে আসতে চাই নাই। আর আপনি চান অথবা না চান, আপনি যদি ওর কন্ট্রোল না দেন, ওর মতো দৌড়ে দৌড়ে একটা ভুল জায়গা আপনাকে নিয়ে যাচ্ছে। সো বিকাম দ্য পাইলট অফ ইউর ব্রেইন, নট দ্য প্যাসেঞ্জার। আপনার ব্রেইনের পাইলট হয়ে উঠছে, প্যাসেঞ্জার হয়ে বসে থাকলে প্রবলেম। আপনাদেরকে যদি কোশ্চেন করি যে আলাদিনের চেরাগ পেলে আপনি কি করবেন, আমি জানি ভয় না পেলে যা যা করতেন আপনি তাই করার কথা বলবেন। যে আলাদিনের দৈত্যরা বলতাম যে এই জিনিসগুলো আমার করে দাও। দেখেন, এই চেরাগ দেয়ার আগে একটা লার্নিং শেয়ার করি। আল্লাহ ইজ আ সোর্স, উই আর দ্য রিসোর্স। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আউট অফ নাথিং। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন হয় না। জিরো একটা জিনিস থেকে আল্লাহ তাআলা সামথিং ক্রিয়েট করতে পারেন। এন্ড হিউম্যান ক্রিয়েটস আউট অফ সামথিং। হিউম্যানের তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য একটা রেফারেন্সের প্রয়োজন হয়, কিছু একটা আগে এক্সিস্ট করতে হয়। দ্যাটস ওয়াই পাখির ওড়াকে গবেষণা করে এয়ারপ্লেন বানানো হয়েছে, তারপরে আমাদের চোখকে গবেষণা করে ক্যামেরা বানানো হয়েছে। অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্টি থেকে সোর্স হিসেবে নিয়ে মানুষ রিসোর্স তৈরি করেছে। এজ সেম এজ আলাদিনের চেরাগ, আজকে আর আপনাকে আমার দেওয়ার দরকার নাই, অলরেডি ইউ হ্যাভ ওয়ান। ইউর ব্রেইন ইজ দ্য ম্যাজিক। আপনার ব্রেইনই সেই আলাদিনের চেরাগ। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি এই চেরাগ ঘষতে জানেন না। চেরাগ মেরাগ সবই আছে, বাট এটাকে ঘষা মশা দিয়ে কিভাবে প্রোগ্রামিং করে আপনার রেজাল্ট নিয়ে আসতে হবে, এই জিনিস জানি না। এটা আপনার দোষ না, আমিও জানতাম না। আমি এই ঘষা শিখতে 34 লক্ষ টাকা এবং 2 বছর টাইম লার্নিং ইনভেস্ট করেছি, এবং এই টাকার অ্যামাউন্ট এখন আরো বেড়ে গিয়েছে। এখন আমি কন্টিনিউয়াস একটার পর একটা কোর্স কিনতেই থাকি। সো হোয়াই ডিড আই ডু ইট এন্ড স্টিল কিপ টেকিং কোর্স আফটার কোর্স? কেন আমি এটা করেছি এবং স্টিল এখন একটার পর একটা কোর্স করি? এটার কারণটা কি? বিকজ আমরা সবাই এমন একটা ঋণ পরিশোধ করছি যে ঋণ আমরা কখনো করি। দেখেন, আপনি যদি আমার থেকে আজকে 10 লাখ টাকা ঋণ নেন, তাইলে হয়তো 1 বছর পরে কি আমি আপনাকে যদি বলি যে ভাই 10 লাখ টাকা দিয়েছিলেন, এটা দেন, এটা একটা সেন্স মেক করে। কেন? কারণ এই টাকাটা আপনি ইউজ করতে পেরেছেন। বাট আপনি আমার থেকে কোনো টাকা পয়সা নেন না, আমি হুট করে যদি একদিন ধরে যে ভাই আপনি 10 লাখ টাকা আপনার থেকে পাই, আপনি দিয়ে দেন, তাইলে কিন্তু এই জিনিসটা কেমন জানি একটা শকিং লাগবে, রাইট? এজ সেম এজ আমরা আমাদের লাইফে এমনই একটা ঋণ পরিশোধ করি যে ঋণ আমরা কখনো করিনি। যে ঋণটার টাকা আমরা ইউজ করতে পারিনি, বাট পেমেন্ট আমাদেরকে করতে হচ্ছে। এই ঋণটা কিসের ঋণ জানেন? এটা হচ্ছে অজ্ঞতার ঋণ, না জানার ঋণ, ইগনোরেন্স ডেট। জীবন আপনাকে প্রতিদিনই প্রশ্ন করে। আপনি যখন উত্তর জানেন না, তখনই আপনাকে অজ্ঞতার ঋণ পরিশোধ করতে হয়। যারা বিজনেসে লস করছেন, জীবন আপনাকে এসে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি ব্রেইন আর বিজনেসের অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় জানো? আপনি আনসার দেন না, কারণ আপনি আসলেই জানেন না। তখন আপনার লাইফে
রেজাল্ট হিসাবে দেখেন যে ভাই ঠিকই 5 লাখ টাকা লস, ঠিকই আর্নিং আমার কম হইতেছে,